থ্যাংক ইউ সোহেল মন্ডল ভাইয়া আমাদের পডকাস্টে আসার জন্য। ভেরি প্লেজার টু হ্যাভ ইউ হিয়ার। বর্ণলতা সেন মুভিটা আমি দেখলাম, এখানে আপনার পারফরমেন্স খুবই ভালো হয়েছে। আই জাস্ট পার্সোনালি লাইকড ইট। সত্যি কথা বলছেন? হ্যাঁ 100%। মানে কেন আমি ডেফিনেটলি এই জন্যই তো তারপরে থেকে মানে আপনার সাথে একটা ডিসকাশনে যাব, এটা আমার প্ল্যান ছিল। তো বর্ণলতা সেনের যে গল্প, একটা একটা জীবনানন্দ দাশের কবিতার উপর বেস করে পুরো একটা মুভি হয়ে গেছে, এবং এই কবিতাটা একটা জাতীয় কবিতার মতো। হ্যাঁ, যে এই কবিতাটা বাংলা ভাষাভাষী মানুষ জানবে না এবং সেইটার নিয়ে আলোচনা হবে না, এটা কিন্তু মানে রেয়ার কেস। তারপরেও এখন অনেক আলোচনা হচ্ছে, আসতেছে, যে যেহেতু কবিতা কেন্দ্রিক, যেহেতু শিল্প কেন্দ্রিক, যেহেতু উচ্চমার্গীয়, সেহেতু এটা সবার জন্য না। ওকে, বাট ইট শুড নট বি দ্যাট কেস। মানে একটা মুভি আমি দেখতেছি, আমি শুরু থেকে শেষ পর্যন্ত জিনিসটা আমাকে ধরে রাখছে, আমি এনজয় করছি। সো এখানে এটাকে উচ্চমার্গীয় বলে আলাদা করে সাইড করে দেওয়ার যে একটা প্রবণতা বা আমার মাথার উপর দিয়ে চলে গেল, সেটাও মানে কোনো কিছু না। মানে এটা যারা, আমার কাছে মনে হয় যে আর্ট জিনিসটা এরকম, আপনি নিজের মতো করে সেটাকে অ্যাডপ্ট করেন, নিজের চোখ দিয়ে দেখেন, নিজের চিন্তা দিয়ে সেটা উপভোগ করেন, সেটা বরঞ্চ সবচেয়ে ইন্টারেস্টিং হওয়া উচিত হয়। আমি নিজেও যখন সিনেমা দেখি তো আমি এভাবেই দেখি, আমি কারো দ্বারা পরিচিত হওয়ার চেয়ে আমি আসলে নিজে বুঝে হয়তো উপভোগ করি অথবা উপভোগ করি না। মানে ওইটা আমার নিজের মানে নিজে চোখে দেখে সেটাকে আমি আসলে জাজ করতে না। যে শ্রুতি আমাদের আলাপ ছিল যে নিজের চোখে দেখি, নিজের কানে শুনি, বা নিজের মনে সেটাকে ইলিউশন তৈরি করি, বা ইলিউশন আমার হলো না এরকম হতে পারে। কিন্তু সেটা আসলে যে মাথার উপর দিয়ে যাবে বা উচ্চ মার্গেও, আমার মনে হয় যেটা খুবই এই সময় এসে বলাটা খুবই ক্লিশেই লাগে। হ্যাঁ, ক্লিশেই লাগে, ইররিলেভেন্ট লাগে। এর চেয়েও কঠিন কঠিন জিনিস আমরা দেখছি। আমরা একটা ইন্টারেস্টেড দেখার পরে, আমার এটা নিয়ে একটু আলাপই দিই, একটা ইন্টারেস্টেড দেখার পরে আমি বুঝি নাই, কিন্তু ওইটার যেই প্রেস্টিজিয়াস ইস্যু বানায় যেভাবে দেখানো হয়, তারপরে কি হয় আমি বুঝি নাই, কিন্তু আমি সমাজে রেলেভেন্ট থাকার জন্য আমি তখন কি করি, আমি নানা রকম ওই ইন্টারেস্টটা কেন হয়েছে, কিভাবে তৈরি করা হয়েছে সেটার পিছনে কাটতে থাকি। আমি তার ইয়েতে যাই, প্রশ্ন জিজ্ঞেস করি, ব্যাখ্যা শুনি বিভিন্ন মানুষের, তারপরে যে আমি এই জিনিসটা ই করছি। আমি যদি বাইরের কোনো আর্ট ফর্মকে এরভাবে উপভোগ করতে পারি, তো আমার যেটা নিজের ভাষায় হচ্ছে সেইটুকু পরিশ্রম আমি কেন করতে চাই না? মানে আমি যে কোনো যে ফর্মটাই আমি দেখি না কেন, যে কোনো ফিল্ম, সারা পৃথিবীর ফিল্ম আমরা কনজিউম করছি, সারা ভাষা, ইভেন আমি ফ্রেঞ্চ ভাষার সিনেমা দেখতে পছন্দ করতেছি, আমি কোরিয়ান ভাষার সিনেমা দেখতে পছন্দ করতেছি, কিন্তু আপনার নিজের ভাষা আপনি যখন শুনছেন, আপনি বলতেছেন এত এইরকম মাথার উপর দিয়ে যাওয়া বাংলা ভাষায়, এটা তো বাংলা ভাষায় হচ্ছে। তো আমি যদি ওইটা না বুঝেও আমি যেভাবে সার্চ করতে থাকি, বা যেভাবে প্রশ্ন করতে থাকি, বা যেভাবে ওইটার উপভোগ করার জন্য ওইটার জন্য মুখিয়ে থাকি, তো আপনার নিজের ভাষায় যেটা হচ্ছে সেটা যদি মনে হয় যে আমি একটু শব্দগত জায়গায় একটু অন্যরকম লাগছে, বা আমার সেন্টেন্সটা অন্যরকম লাগছে, ওয়াই নট, আপনি এটা তো আরো সহজভাবে কনজিউম করার কথা। আরো সহজে নিজের ভাষায় হচ্ছে, কেন ভাষাটার ডায়ালেক্ট এরকম, কেন ল্যাঙ্গুয়েজটা এরকম হচ্ছে, বা ভিজুয়ালাইজেশনের ক্ষেত্রে ওই জিনিসটা কেন হচ্ছে। আমার মনে হয় যে একটু ইচ্ছার অভাব, মানে ওই ইচ্ছাটা, মানে এটা হয় অনেক সময়, যেটা আগে হতো। একটা খুব ইন্টারেস্টিং কথা আছে যে সাদা চামড়া যদি কোনো কিছু করে দেয়, তাহলে ওটা খুব হয়ে যায়, আমাদের অ্যাস্থেটিক হয়ে যায়, তারপরে ওটা খুব নিয়ে আমরা খুব লাফালাফি করি। কিন্তু আমরা নিজের সক্ষমতা আছে সেটাকে বিচার করার, কতটুকু অ্যাস্থেটিক হলো, কতটুকু হলো না। আমার সাদা চামড়ার ইয়ের দরকার নাই, কি বলে, অ্যাকসেপ্টেন্সের দরকার নাই। মানে আমি নিজেই সেই অ্যাকসেপ্টেন্স তৈরি করতে পারি। মানে এই সৎসাহসটা আমার মনে হয় যে আমাদের সবার ভিতরে তৈরি করা উচিত। বিকজ অফ কলোনিয়াল মাইন্ড তো আমাদের, মানে সবকিছু একটা ওয়েস্টার্নাইজ আছে, ইফেক্ট আছে আর কি, যে ওরা যদি কিছু একটা বানায় তাহলে ওটা অনেক কিছু হয়ে গেছে। সেটা ইভেন গার্বেজ হলেও, আমি সরি টু সে, অনেক গার্বেজ ফিল্ম দেখি আমি, মানে নেটফ্লিক্সে মিলিয়ন ডলার খরচ করে সেগুলো বানানো হয়, এবং সেটা নিয়ে নানা রকম হয়। বাট সিমিলার কাইন্ড অফ হয়তো খুবই অল্প পয়সায় প্রোডাকশন আমরা করছি, বাট সেটা নিয়ে আমরা আলাপ করতে চাই না। এটা জীবনানন্দ দাশের বিষয় আর কি। মানে একটা কবিতা বর্ণলতা সেন, সেটা নিয়ে এত গবেষণালব্ধ একটা সিনেমা, এটা কিন্তু মানে একটা দলিল হয়েই থাকবে আমার কাছে মনে হয়। মানে সিনেমাটিক হিস্ট্রিতে, বাংলাদেশের সিনেমাটিক হিস্ট্রিতে জীবনানন্দ দাশের একটা কবিতা নিয়ে এরকম কাজ মানে আর হবে কিনা আই ডোন্ট নো। মানে এটা একটা হওয়ার ছিল, এটা একটা হলো। সো আমি আরো হোক পার্সোনালি খুব এনজয় করছি। আপনার এই ক্যারেক্টারটা কিন্তু খুব ডিফিকাল্ট ছিল আমি মনে করি যে পোর্ট্রে করা। সো
আপনি কিভাবে ক্যারেক্টারটা ধারণ করছেন, মানে এটা কি ডিফিকাল্ট ছিল খুব বেশি? অনেক ডিফিকাল্ট ছিল, বিকজ আমার কোনো রেফারেন্স পয়েন্ট ছিল না। মানে অন্য যে চরিত্রগুলো করি সেগুলো অনেক রেফারেন্স পয়েন্ট পাই, কিন্তু এই আমার চরিত্রটা না মহিন, যেটা জীবনানন্দ দাশের এখন বলাই যায়, সিনেমাটা এখন চলছে, মানুষের সাথে এখন অনেক কথা বলছি। এটা হচ্ছে মহিন হচ্ছে জীবনানন্দ দাশের একটা কবিতার চরিত্র, জীবনানন্দের মাথায় বাস করতো। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো সেই মহিনকে আমরা সিনেমার পর্দায় নিয়ে আসছি, আমাদের ন্যারেটিভের অংশ করছি। তো সেটা দেখতে কেমন, সে কে, কিরকম বিহেভ করবে, এটার কোনো রেফারেন্স পয়েন্ট নাই। সো আর একটা কবি মানুষ, মানে আমি ফিল্ম মেকারকে কবি বলছি কারণ এটা তার দৃশ্য মাধ্যমে দৃশ্যকাব্য তৈরি করেছেন, এটা আমি বলতে চাই, মাসুদ হাসান উজ্জ্বল। তো তার দৃশ্যকাব্য তৈরি করতে গিয়ে তার কল্পনার জগতে মহিনকে খুঁজে নেওয়ার চেষ্টা করেছেন, যে কবির মাথার ভিতরে যে মহিন ছিল, আর আমি যে দৃশ্যকাব্যের মাধ্যমে যেই মহিনকে দেখানোর চেষ্টা করছি, যেই মহিনের মাধ্যমে আমি কবিকে দেখার চেষ্টা করছি, বা মোহিনী কি জীবনানন্দ দাশ কিনা, সেই প্রশ্নটাও আমাদের তৈরি করতে হয়েছে। মানে কাইন্ড অফ অল্টার ইগো, জীবনানন্দ দাস কি মহিন কিনা, বা মোহিনী জীবনানন্দ দাশের মাথার ভিতরে যেমন মহিন ছিলেন, বা মহিনের মাথায় জীবনানন্দ দাস কিনা। এই যে একটা ঘোর লাগা ঘোর, সেই ঘোরটার ভিতরে আসলে সেই ঘোরটার অবয়ব খুঁজতে চাওয়াটা একটা চ্যালেঞ্জ ছিল। মানে একটা তো উজ্জ্বল ভাইয়ের যে ন্যারেটিভের অংশ এই চরিত্রটা, সেই ন্যারেটিভের অংশ অবস্থায় সেই চরিত্রটাকে কিভাবে দেখা যায়, কিভাবে করলে মানুষের ভিতরে একটা কমিউনিকেশন তৈরি করা যাবে ওই চরিত্রটার মাধ্যমে, সেই চেষ্টাটা জন্য আসলে অনেক পরিশ্রম করতে হয়েছে। আমি জানি না আমরা কতটুকু হয়ে উঠতে পেরেছি, সেটা তো আসলে দর্শক ভালো বলতে পারবে, বাট আমাদের চেষ্টা ছিল যে যাতে অন্তত মহিন হয়ে ওঠা যায় আর কি। মহিন আসলে খুব ভালো মতোই মহিন হয়ে উঠছে, এটা আমার কাছে মনে হয় পার্সোনালি। অ্যান্ড এখানে যেমন এখন আরেকটা সিনেমা চলছে রোহিত, সেটা নিয়েও অনেক আলোচনা হচ্ছে, যে ওটার ভিতরেও মেটাফোর, এই বিভিন্ন রকম বিষয়। বাট বনলতা সেনের ভিতরে আসলেই বেশ কিছু রেফারেন্স পয়েন্ট আছে, হুইচ ইজ লাইক একটু মানে জানা থাকতে হয় কিছু কিছু বিষয়, অথবা মুভিটাই ব্যাখ্যা করে দিচ্ছে। হ্যাঁ, মানে আমি যদি মুভিটাকে একটা কবিতার অংশ ধরি, কারণ আমাদের সিনেমা কিন্তু আমরা কখনোই বলি না জীবনানন্দ দাশের বায়োগ্রাফি, ইটস আ কোয়েস্ট, মানে কবিতার জার্নি করা। মানে একটা কবিতা পড়লে আমি যে জার্নিটা করি, আমি যদি বনলতা সেন, আমাদের বনলতা সেনের একটা কোয়েস্ট, মানে আমরা গমতা সেন আপনি পড়লে হয়তো আপনার একটা ইমাজিনেশন ওয়াল তৈরি হয়, যে কোথায় গিয়ে পৌঁছাচ্ছি, কোথায় গিয়ে ল্যান্ড করছি, তার একটা গল্প তৈরি হয়। তো এটা উজ্জ্বল ভাই তার একটা কোয়েস্টের মাধ্যমে বনলতা সেনকে খোঁজার চেষ্টা করেছেন। মানে এটা জাস্ট কবিতার একটা জার্নি করেছি আমরা। তো সেই কবিতার জার্নি করতে গিয়ে ওই যার কবিতা, তারও আরো 6-7টা কবিতা এই জার্নির ভিতরে ইনক্লুডিং হয়ে গেছে। সেই কবিতাগুলো ইভেন আপনি যদি নাও জেনে থাকেন, নাও পড়ে থাকেন, যদি একটু জাস্ট দেখার চেষ্টা করেন, তাহলে হয়তো এটা ঠিক যে ন্যারেটিভে হয়তো সামহাও আপনার কমিউনিকেট করতে একটু হতে পারে। আমি যা বলছি না যে সবার ক্ষেত্রে হতেই পারে, মানে কারণ এরকম অনেক সিনেমা আমরা করি, আপনাকে দৃশ্য মাধ্যমে মানে যে দৃশ্য কল্পটা তৈরি করা হচ্ছে সেটার মাধ্যমে অন্তত আপনাকে ধরে রাখার চেষ্টা করা হয়েছে, মানে সেই ভিজুয়ালাইজেশন আছে, সেই পারফরমেন্সটা আছে। সো আপনি যদি একটু মনোযোগ দিয়ে, এটা একটু ডিফিকাল্ট। আমি আমার কলিগ সেদিন মানে মুস্তাফিজুর নূর ইমরান তার রোজ সিনেমার কথা বলতে গিয়ে, তিনি ওখানে অন অফ দ্য অভিনেতা, তিনি একটা কথা বলছেন যেটা আমার কাছেও মনে হয় খুব রেলেভেন্ট, যে আপনি যখন এই ধরনের সিনেমা বা দেখতে যাবেন, একটু ওই প্রস্তুতিটা আমরা আশা করি, কারণ আমরা ওই কষ্ট নিয়ে করছি, যে প্রস্তুতিটা কিরকম, যে আপনি সিনেমাটা দেখতে এই প্রস্তুতির, কারণ আমরা ট্রেলার ছেড়েছি, আমরা টিজার ছেড়েছি, আমরা পোস্টার দিয়েছি, আমরা কিছু সিনপসিসও দিয়েছি যে সিনেমাটা কেমন হতে পারে। তো একটা মানসিক প্রস্তুতি কিন্তু আপনার থাকা উচিত, যে আপনি কি সিনেমাটা দেখতে এক্সাম্পল, মানে অ্যাট লিস্ট ওই কবিতাটা আরেকবার পড়তে যাইতে হবে। হ্যাঁ, বা না গেলেও সমস্যা নাই, আমি সেটাও বলছি না পড়তে হবে। আমি যেটা বলছি যে আপনি অন্তত এই সিনেমার কিছু এলিমেন্টস দেখছেন যে সিনেমাটা কেমন হতে পারে। তো আমরা কি আশা করতে, আমি ওর যে কমেন্টটা কোট করতে যাচ্ছিলাম, ও বলছে যে আপনি হয়তো অন্য সিনেমাটা পপকর্ন খেয়েও দৃশ্যের মধ্যে থেকে যেতে পারেন, কিন্তু এই সিনেমাটার ক্ষেত্রে আমরা ওইটুকু একটু এক্সপেক্ট করি যে আপনি পপকর্নটা খেন না, আপনি সিনেমাটার দিকে একটু মনোযোগ দেন, আপনি যে শব্দটা করছেন সেই শব্দটাও এই সিনেমার যে ব্যাকগ্রাউন্ড স্কোর চলতেছে বা যে সাউন্ডটা করছে, আপনি সেটা উপভোগের জায়গা থেকে মিস করে যাবেন। তো আমরা চাই যে আপনি সিনেমাটা একটু উপভোগ করেন, মানে আপনার মতো করে একটু মনোযোগ দেন। আপনি এটা বলতে পারেন যে আপনি আপনার দৃশ্য কল্প দিয়ে আমার মনোযোগ ধরে রাখেন না কেন,
হ্যাঁ অবশ্যই আমি চেষ্টা করেছি আমার সিনেমা দিয়ে আপনার মনোযোগটা ধরে রাখার জন্য, কিন্তু আপনাকে হেল্প করতে হয়। থিয়েটার আমরা একটা কাজ করি, মানে এটার সাথে আমি থিয়েটারের উদাহরণটা দিই। থিয়েটারের লাইভ অডিয়েন্স এরকম বসে থাকে সামনে বসে আছে, আমি এখানে পারফরমেন্স করছি। থিয়েটার যারা থিয়েটার দেখতে যায়, নাটক দেখতে যায়, তাদের রুলসই হচ্ছে ফোনটা অফ রাখতে হবে, কথা বলা যাবে না, নর্মাল। এটা খুবই বেসিক এটিকেট, এক্স্যাক্টলি। এটা বেসিক এটিকেট হচ্ছে যে আপনি লাইভ পারফরমেন্স, আপনি যদি এখানে কথা বলেন, যিনি লাইভ পারফরমেন্স করছেন ওখানে তার ডিস্টারবেন্স হবে। আপনি জেনে বুঝেই আপনি কাজটা করছেন যে আমি হয়তো পারফরমেন্স দেখে উল্লাস করতে পারবো, আমি হাসবো, আমি হয়তো তালি দিব, ক্ল্যাপ করবো, এইটুকু অ্যাকসেপ্টেবল। বাট এইটা খুব, ইভেন দেন আমার পারফরমেন্স যদি আরো গভীর হয়, আমার হয়, আপনি দেখা যায় পিনপন্তন একটা নীরবতা থাকে। তো থিয়েটার কিন্তু এটা এক্সপেক্ট করে, এবং অ্যাজ আ দর্শক হিসেবে আমি ওই অভিনয়টা করি ওখানে, যে দর্শক হিসেবে আমি অভিনয়টা করি যে সুন্দরভাবে ওই জিনিসটাকে উপভোগ করবো, চুপচাপ একটা মোমেন্টামের মধ্যে দিয়ে যাব। তো সিনেমার ক্ষেত্রে হোয়াই নট, মানে আমি কোনো একটা সিনেমা যদি এরকম কিছু দাবি করে, মানে তার ভিজুয়াল, তার রেফারেন্স যদি দাবি করে, যে মনোযোগটা যদি দাবি করে, যে আপনি যদি একটু মনোযোগ দিয়ে দেখেন, আপনি যেটা বলছেন যে মাথার উপর দিয়ে যাওয়ার, আপনি যা দেখছেন সেটাও একটা ন্যারেটিভ হতে পারে। আপনি ফিল্ম মেকার যে ন্যারেটিভটা বলার চেষ্টা করেছেন, সেটা হয়তো আপনি যেটা দেখছেন সেরকম নাও হতে পারে, আপনার অনুভবটা অন্যরকম হতে পারে, এবং দ্যাট ইজ কমপ্লিটলি ফাইন। তারপরে তো আপনি একটা ন্যারেটিভ দেখলেন, আপনার দেখার ন্যারেটিভটা কি সেটা নিয়ে আলাপ করি। আপনার দেখার ন্যারেটিভটা কি হলো, সেটা যে ন্যারেটিভটা হয়তো দাঁড়ালো না, সেটা নিয়ে আলাপ করি। বাট আমি ওই কাউকে আসলে এইটা বলে ডিমোরালাইজ করতে চাই না যে মাথার উপর দিয়ে গেল, বা এটা উচ্চমার্গীয় জিনিস, বা এটা খুবই নিম্নবর্গের কেউ দেখতে পারবে না, নিম্নমার্গীয় কেউ মানুষ দেখার জন্য না। আমি এটা একদমই বিশ্বাস করি না। আমি শুধু এইটুকুই বিশ্বাস করি যে কোনো একটা জিনিস দেখেছেন, হয় আপনার অনুভব হবে, মানে দৃশ্যকল্প। এখানে দৃশ্যকল্পের ক্ষেত্রে একটা জিনিস খুব মেনটেন করা হয়, সেটা ন্যারেটিভ সেখানে নাও থাকতে পারে, সেখানে অনুভূতিও থাকতে পারে, আপনার জায়গা থেকে একটা অনুভূতিও তৈরি হতে পারে। আপনি কিছু দৃশ্যকল্প দেখে আপনার ভিতরে অন্যরকম একটা অনুভূতিও তৈরি করতে পারে, ইমোশন তৈরি করতে পারে। সেই ইমোশনটা আপনি নানা কিছুর সাথে কানেক্ট করতে পারেন। অ্যাজ আ দর্শক আপনি কিভাবে সেইটাকে অ্যাবজর্ব করবেন, কিভাবে সেই এন্টারটেইন হবেন, সেটা আপনি নিজে ডিসিশন নিতে পারেন। মানে ওখানে ফিল্ম মেকারের কাজটা হয়ে গেছে। আমি মনে করি যে ফিল্ম মেকার কাজ কি, যে সে একটা গল্প বলতে চেয়েছে, সেই গল্পটা সে বানিয়ে ফেলার ফলেই সেটা সিনেমা হলে দেখানো হচ্ছে। এরপরে ফিল্ম মেকার যা বলার সে বলে দিচ্ছেন, তারা আসলে কোনো কিছু বলার নেই, ওখান থেকে বাকি গল্প তৈরি করবে দর্শক। যেমন এটা দেখার পরে আমার হচ্ছে আপনার যে জার্নিটা ছিল, মানে মুভিতে বর্ণলতা সেনকে খুঁজে পেতে হবে। সো আমিও একটু মানে অস্থির হয়ে উঠছিলাম যে আসলে কি পাওয়া যাবে কিনা, মানে কে আসলে বর্ণলতা সেন। তো এই যে এটা আমি আমার মতো দেখছি, এবং এক্স্যাক্টলি, এবং ওইটাই রাইট। মানে আপনি যেটা দেখছেন, আপনি যেটা অনুভব করেছেন, সেটা ভালো অনুভূতি হতে পারে, খারাপ অনুভূতি হতে পারে, যা দেখছেন সেটাই আপনার এন্টারটেনমেন্টের হলো আর কি। জীবনানন্দ দাশের আসলে লাইফটা নিয়েও একটু ডিসকাশন করতে পারি আমরা। সেটা হচ্ছে যে ওনার একটা সময় মানে মুভিতে এরকম একটা সিন আছে যে আপনি কেস করতে যাচ্ছেন যে জীবনানন্দ দাশকে মেরে ফেলা হয়েছে। কারা মেরে ফেলছে? এই যে সমালোচক যারা, অথবা যারা তাদেরকে বিভিন্নভাবে মানসিক একটা ট্রমার ভিতরে তাকে নিয়ে যাওয়ার একটা ব্যবস্থা করছে। এখানে তার স্ত্রী বা তার ব্যক্তিগত লাইফেরও অনেক স্ট্রাগল ছিল দেখানো হয়েছে। মানে টাকা পয়সা, মানে আর্টিস্টদের যে একটা স্ট্রাগল, এইটা খুব ভালো মতো ফুটানো হয়েছে। সো এইটা আমরা 1935 সাল থেকেই দেখতেছি, এখনো দেখতেছি। এটা কি চলবে ভাইয়া? মানে সেটা তো আমরা এই যে সমাজ বা রাষ্ট্র সেটা ডিসাইড করবে, ম্যানকাইন্ড সেটা ডিসাইড করবে এটা চলবে কি চলবে না। বাট ম্যানকাইন্ডের হিস্ট্রিতে এটা চলবেই, মানে এটা এখন পর্যন্ত যা মনে হচ্ছে, ম্যানকাইন্ড যতদিন পর্যন্ত বিনাশ না হচ্ছে ততদিন পর্যন্ত এটার অংশ থাকবে। সেটা এখনকার প্রবলেম হয়তো এটা, আর ওই সময়ের প্রবলেম আরেক রকম হবে হয়তো। আর আপনি যে আলাপটা তুললেন সেটা হচ্ছে যে আসলে এটা ওই সময়ের মানুষজনকে প্রশ্ন, এটা হোল ম্যানকাইন্ডকে প্রশ্ন। আসলে ইটস নট অ্যাবাউট যে মানুষগুলোকে দেখানো হয়েছে তারা আসলে এগুলোর দায়ী, ব্যাপারটা এরকম না। হ্যাঁ, সেটা আসলে এইটা বোঝানোর চেষ্টা করানো হয়েছে যে কোন একটা কালে কোন একটা মানুষ কিছু একটা সৃষ্টি করেছিলেন, সেই সৃষ্টির পিছনে যে নানা রকম বাধা আসে, যে নানা রকম সিচুয়েশনের মধ্য দিয়ে ওই মানুষটাকে যাপন করতে হয়, সেইটারই একটা
অংশ তৈরি করা হয়েছে যে আমি এত প্রশ্ন করছি যে আপনি দেখবেন যে আমার একটা শর্ট আছে, আমি ক্যামেরার দিকে তাকায় বলছি, এবং ওইটা কমপ্লিটলি আসলে এই যে এখনকার যে মানুষগুলো দেখছে তাকেও বলা হচ্ছে। আমরা বনলতা সেন নিয়ে কথা বলতেছিলাম, তো বনলতা সেন অ্যাজ এ ফিল্ম আমার খুব ভালো লেগেছে। এখানে আপনার পারফরমেন্স নিয়ে আমরা কথা বললাম যে আপনার হচ্ছে কিভাবে মহিন জিনিসটা আসছে এবং আপনি কিভাবে সেটাকে পোর্ট্রে করছেন। সো এইটার যে জার্নিটা, এটার বাকি যে কো স্টাররা ছিলেন অথবা অ্যাজ এ গল্প হয়ে ওঠা, এটা আপনাদের কতদিনের রিফোর্ট ছিল এবং এটা আসলে অ্যাজ এ টিম আপনারা এটাকে যতটুকু আপনারা চেয়েছেন ডেলিভার করতে ততটুকু কি পেরেছেন কিনা? প্রথমটা হচ্ছে এরকম যে পুরোটা প্রথমে ডেভেলপমেন্ট পর্যায়ে অনেকটা টাইম গেছে। ডিরেক্টর যেহেতু নিজেই রাইটার ছিলেন, এই সিনেমাটার স্ক্রিন প্লে তৈরি করছিলেন, তার প্রায় 7-8 বছরের একটা পুরো জার্নি গেছে বিকজ অফ বনলতা সেন। কি কেন ওইটা বললাম, বারবারই যে কথাটা বলছিলাম যে কবি যে জার্নিটা করেছেন তার কবিতার মাধ্যমে, তো উজ্জ্বল ভাইও সেই জার্নিটা করার চেষ্টা করেছেন তার স্ক্রিন প্লেতে কবিতাটাকে তুলে আনার জন্যে। তো সেই কবিতাটাকে কিভাবে তুলে আনলে মানে তার যে ইমাজিনেশন ওয়ার্ল্ড ছিল, যে সে কিভাবে বনলতা সেনকে দেখছেন, তো সেই জার্নিটা কিভাবে দর্শকের সাথে কমিউনিকেট করানো যায়, কিভাবে দর্শকের মাঝে পৌঁছানো যায়, তো সেই জায়গা থেকে স্ক্রিন প্লেটা তৈরি করা এবং সেই স্ক্রিন প্লে তৈরি করার পরে পাত্রপাত্রী খোঁজা যে পার্টিকুলার স্ক্রিন প্লেতে যারা অভিনেতা অভিনেত্রী হতে পারেন তারা কি কোত্থেকে খুঁজে পাবো, সবকিছু মিলে আমাদের অডিশন হয়েছিল, আমার হয়েছিল, সবার মানে প্রত্যেকটা কাস্টেরই অডিশন হয়েছিল বিভিন্ন চরিত্রের জন্য। আমার যেমন মহিন, বাসারের যেমন জীবন্ত দাস, নাজিবা বাসার যেমন লীলা নাগ, তারপরে রূপন্তী আগে ছিলেন শোভনা, নাবিলা বাসার বনলতা সেন বা আরো অনেক ধরনের ক্যারেক্টার আছেন তিনি প্লে করেছেন এই সিনেমাতে। তো আদৌ সেই বনলতা সেন কিনা সেটাও আমরা ওইভাবে দেখি না আসলে। তো সেই রকম চরিত্রগুলো খুঁজতে গিয়ে যেমন মাইমুনা মামা হচ্ছে লাবণ্য গুপ্ত ছিলেন চরিত্রে, বা বনলতা বন্দ্যোপাধ্যায় নামে একজন লেখিকা ছিলেন বা ইংরেজি টিচার ছিলেন সেই সময়ে। তো সেই চরিত্রটা বা বুদ্ধদেব বসু চরিত্রটা শরীফ সিরাজ করেছিলেন। খুশি আমাদের আরেকজন পারফর্মার যিনি মুনিয়ার চরিত্রে কাজ করেন, যেটা কবিরই আর একটা পোয়েট্রির চরিত্র। তো সেই চরিত্রগুলো খুঁজতে গিয়ে নানা রকম অডিশনের মধ্য দিয়ে আসলে আমরা এই পারফর্মার গুলো একসঙ্গে হই। অডিশন শেষ হওয়ার পরে কনভিন্সিং জায়গায় পৌঁছানো যে আসলে এই চরিত্র দেখা যাচ্ছে। অডিশন হওয়ার পরে আসলে আমাদের একটা দীর্ঘ সময় গেছে প্রিপেয়ার হতে, বিকজ অফ একে তো কিছু ক্যারেক্টার ছিল ঐতিহাসিক, কিছু ক্যারেক্টার ইমাজিনেশনাল ওয়ার্ল্ড থেকে তৈরি করা, তো সেই চরিত্রগুলোর সংযোগ ঘটানো। তো সেইটার জন্য এবং স্ক্রিন প্লেতে যেই ধরনের সংলাপ বা যেই ধরনের, সেটা সচরাচর আমরা যে ধরনের চরিত্র করি সেই জায়গা থেকে একটু আলাদা, সেটাকে অ্যাডপ্ট করা এবং সেটাকে দৃশ্যগ্রাহ্য করা, মানে শ্রবণ গ্রাহ্য করা, যাতে মানুষের জন্য সহজ হয়, মানুষের সাথে কমিউনিকেট করা সহজ হয়। তো সেইটাকে অ্যাডপ্ট করতে গিয়ে 3 থেকে 4 মাসের জন্য আমাদের একটা ওয়ার্কশপ হয়েছে। মানে পুরো সিনেমাটার গল্পটা আমরা অলরেডি রুমেই তৈরি করেছিলাম। মানে আচ্ছা, রুমেই আমাদের উজ্জ্বল ভাইয়ের যে অফিস ছিলেন তার অফিসের উপরে পুরো একটা ফ্লোর ভাড়া নেওয়া হয়েছিল রিহার্সাল করার জন্য। তো আমরা প্রত্যেকটা সিন বাই সিন আমরা রিহার্সাল করেছি, ব্লকিং তৈরি করেছি যে কি ব্লকিং হতে পারে, ক্যারেক্টারগুলো কোথায় কে কিভাবে দাঁড়াবে, এই হোল প্রসেসটার মধ্য দিয়ে আমরা পুরো 3-4 মাস কাটিয়েছিলাম সবগুলো পারফর্মার। তারপরে সেখান থেকে আমাদের প্রায় পুরো বছর গেছে নানা কারণে। বছরটা এই কারণে যায়নি, আমাদের সব মিলিয়ে 32 দিনের মতো শুটিং হয়েছে, 30 থেকে 32 দিনের মতো শুটিং হয়েছে। কিন্তু সেই 30 থেকে 32 দিন শুটিং করার জন্য আমাদের 3টা লট ইউজ করতে হয়েছে। প্রথম লটে 10-15 দিন, সেকেন্ড লটে এরকম 15-20 দিন, আবার থার্ড লটে গিয়েও 15-20 দিন কাটাতে হয়েছে। অন শুটিং হয়তো 4-5 দিন হয়েছে, কিন্তু তার আগে প্রিপারেশন, সেট রেডি করা এবং লোকেশনে যাওয়া এবং সেখানে থেকে ওই শুটগুলো করা, তো সব মিলে আমাদের 2023 সালে আমরা এই সিনেমাটা শুট করছিলাম। সো পুরো বছরটাই গেছে। আর আমার চরিত্র তৈরি করতে গিয়ে, যেমন আমার মহিন হতে গিয়ে আমার ঝাঁকড়া চুল বা চুল দাড়ি বড় করা, আমার একটা চুল দাড়ি খুব দেরিতে বড় হয়, তো সেটাও 3-4 মাস লাগতো আমার বড় হতে। তো আমি একবারই রেখে দিয়েছিলাম
পুরো বছরটাই। সো এটা একটা ফিজিক্যাল স্ট্রাগল ছিল আমার। আমি আর কোনো কাজ ওভাবে করতে পারিনি ওই বছর বিকজ অফ মহিনের মধ্যে। আর মহিনের যে জার্নি সেটা আসলে আপনি একবার বের হয়ে গেলে একটু ডিফিকাল্ট, ইন্টেন্স জার্নি। তো সেই জার্নিটার জন্য মধ্যে থাকার জন্য আসলে আমরা চেষ্টা করেছিলাম নিজেদের এই অভাবটা ধরে রাখার জন্য। বা বাসার ক্ষেত্রে যেটা হয়েছে যে জীবনানন্দ দাশ হয়ে উঠতে গিয়ে যে জীবনানন্দ দাশের ছবি ছাড়ার কিছু নেই, আমাদের কোনো রেফারেন্স ছিল না। সো জাস্ট ফেসিয়াল রেফারেন্সটা হয়তো আমরা কালেক্ট করতে পেরেছিলাম, কিন্তু সে কিভাবে হাঁটে চলে জাস্ট বর্ণনাই পাওয়া যায়, তার মানসিক অবস্থার বর্ণনা পাওয়া যায়, সাইকোলজিক্যাল অবস্থার বর্ণনা পাওয়া যায়। তো সেটাকে ফাইন্ড আউট করে কাছাকাছি একটা জীবনানন্দ দাশ, যেটা হয়তো এইটাই এখন দর্শকের সামনে জীবনানন্দ দাশ, মানে তাকে তো আর ওইভাবে আমরা দেখিনি, মানে কেউই এই দর্শকগুলো দেখেনি। তো তাকে যাতে মোটামুটি কাছাকাছি একটা অনুভবের জীবনানন্দ দাশ পাওয়া যায়, বা আমরা যেই বনলতা সেনকে খুঁজছিলাম সেই বনলতা সেনে যারা যারা পারফর্ম করেছেন, তো তাদের কাছাকাছি চরিত্রের কাছাকাছি যাতে থ্রু দ্য ফিল্ম বা ন্যারেটিভের মাধ্যমে সেই চরিত্রগুলোর কাছাকাছি পৌঁছানো যায়, সেই জন্যই চেষ্টাগুলো ছিল আমাদের চরিত্রগুলো হয়ে ওঠার। তো দীর্ঘ একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে আমরা এই সিনেমাটা, যার জন্য সিনেমাটা আমার জীবনের জন্য খুব ইম্পর্টেন্ট সিনেমাও। মানে অনেকেই বলছিলেন, একজন দর্শকই তার রিভিউতে বলছিলেন বা রিয়াকশনে বলছিলেন যে আপনার জীবনে হয়তো এরকম চরিত্র আর কখনো আসবে কিনা আপনি জানেন না, বাট আপনি এরকম একটা চরিত্র করলেন, এটা আপনার জন্য খুব ব্লেসড হয়ে থাকলো। আমি নিজেও মনে করি এটা আমার জন্য ব্লেস বা প্রিভিলেজ যে আমি এরকম একটা চরিত্রে পার্টিসিপেট করতে পেরেছি, অংশগ্রহণ করতে পেরেছি, এবং হয়তো কিছুটা হলো মহিন হয়ে ওঠা গেছে। আমি জানি না সেটা দর্শক ভালো বলতে পারবে, বাট আমার চেষ্টাটা ছিল মহিন হয়ে ওঠার। সো ভাইয়া, আমি যদি একটু সামনে আগাই, তাহলে আমাদের চলচ্চিত্রে সবাই বলে যে মাঝখানে একটা গ্যাপ সৃষ্টি হয়েছিল, মানে আমরা অনেক দিন, অনেক বছর খুব বেশি ভালো সিনেমা পাইনি। মানে হয়তো আসছে কিন্তু খুবই কম ভালো সিনেমা আসছিল, কিন্তু এখন আবার একটা নিউ ওয়েভ আসতেছে, মনে হচ্ছে যে না অনেক সিনেমা আসতেছে। এটা বেশ কিছুদিন হয়তো 4-5 বছর আগে থেকে শুরু হয়েছে, বাট স্টিল মানে এখন দেখা যাচ্ছে প্রতি ঈদেই বা প্রতি বছরেই এমন কিছু সিনেমা আসতেছে যেগুলো আসলে আউট অফ দ্য বক্স চিন্তা ভাবনা করা, এবং মানে দর্শকের মনের খোরাক বা যারা একটু চিন্তাশীল তাদের মনের খোরাক হয়ে যাচ্ছে। সো আপনি কি সিনেমার সুদিন ফিরে আসছে এটা কি আমরা বলতে পারি কিনা? সেটা বলা খুব মুশকিল। একটা ওয়েভ বলতে পারেন, সুদিন বলতে পারবো না, বাট ওয়েভ বলতে পারেন যে এটা রাইট। মানে একটা ওয়েভের ফিল পাচ্ছি আমরা, যে ধরেন 2020-এর দিকে আমার প্রথম সিরিজ তাকদীর ওটিটি, আমাদের যে আরেকটা নতুন মাধ্যম ওভার দি টপ যে প্ল্যাটফর্ম, সেই প্ল্যাটফর্মে বেশ ভালো রকম আলোড়ন তোলে, এবং সেটা পরবর্তীতে নানা রকম গল্প বলার চেষ্টা মানুষের, মানে আমাদের ডাইরেক্টর, প্রডিউসার বা আমাদের যে ইন্ডাস্ট্রি আছেন তারা ভাবা শুরু করেন নানাভাবে গল্প বলার, এবং সেটা খুব ভালোভাবে কিছু গল্প বলার চেষ্টা করেছেন, যেটার একটা ইম্প্যাক্ট সিনেমা পাচ্ছে এখন। আমার কাছে এটা ফিল হয়, কারণ ওই চর্চাটা হওয়ার ফলে আসলে সিনেমাতেও যে ক্রাফটম্যানশিপটা আমরা হয়তো একটা মানে ওটাও আসলে ফিল্ম হিসেবে আমরা ট্রিট করেই বানাতাম, যেটা হয়তো ছোট পর্দায় দেখা যেত। বাট যেহেতু এটা বানানো যাচ্ছে, হোয়াই নট আমরা বড় ফিল্মেও, মানে বড় পর্দার ফিল্মেও সেই জিনিসটার কন্টিনিউশন তৈরি করি। তো সেটা হয়তো সবার মনের মধ্যেই ছিল, কারণ আমাদের এখানকার ফিল্ম মেকারদের আসলে নানা রকম সীমাবদ্ধতা আছে, তাদের কাজ করতে গিয়ে নানা রকম সীমাবদ্ধতার মধ্যে দিয়ে যেতে হয়, সেটা স্পেস হোক, কোথাও শুটিং করতে যেতে হোক, বা টাকা পয়সার অভাবের কথা বলেন, আমাদের সোর্সের অভাব, মানে অনেক রকম লিমিটেশনের মধ্যে আমরা প্রোডাকশন বানাই। তো তারা সাহস করে একটু একটু করে আগাচ্ছিলেন, সেটা দীর্ঘদিন ধরে আগাচ্ছিলেন, সেটা হয়তো ওইভাবে দেখা যাচ্ছিল না, যেটা ওটিটিতে এসে বুম করতে থাকে। এবং তারপরে এখন সিনেমাতেও লাস্ট 3-4 বছরে ভালো ভালো সিনেমা, মানে সেটা কনভেনশনাল যেই সিনেমাগুলো হচ্ছে সেগুলোর পাশাপাশি আমরা যদি 8 ঘটনার সিনেমার কথা বলি, সবগুলো সিনেমাই এক ধরনের নতুন ভাবে গল্প বলার, নতুন ওয়েতে গল্প বলা, এবং দর্শকও সেটার সাথে কানেক্ট করছেন, দর্শকও টাকা খরচ করে সেগুলো দেখছেন। তো একটা ওয়েভ তো শুরু হয়েছে, সেটা আসলে ভালো বলা যাবে আজ থেকে। যেমন তখনও ওটিটির সময় বলছিলাম যে এটা আসলে 10 বছর পরে বোঝা যাবে যে আসলে ওটিটির যে কাজটা শুরু হলো সেটা আসলে কতটুকু ইম্প্যাক্ট ফেলতে পারলো ইন্ডাস্ট্রিতে। সেটা হয়তো আরো 5-6 বছর, মানে 5 বছর আগে বলেছিলাম, এখন আরো 5 বছর গেলে হয়তো বলতে পারবো যে কতটুকু আসলে ইম্প্যাক্ট ফেললো। আর সিনেমার ক্ষেত্রেও তাই, যে এটা আসলে কেবল শুরু হলো, একটা ওয়েভ শুরু হয়েছে। তো সেই ওয়েভটা যদি আমরা কন্টিনিউয়াস করে যেতে পারি, সেটা শুধু এককভাবে এটা না, যেমন আমাদের সিনেমা হলের সংখ্যাও কমে গেছে,
হ্যাঁ, এটা খুব ইম্পর্টেন্ট। নিদারুণ ভাবে কমে গেছে। যেই মানুষগুলো আসলে 10 সিনেমা হলে যেতেন একটা সময়, সে তখন হলের অবস্থা খুব ভালো ছিল, মানে অন্তত পরিবার নিয়ে সিনেমা হলে যাওয়া যেত, একটা পরিবেশ ছিল। মাঝখানে পরিবেশ একদম ধ্বংস হয়ে গেছে, সিনেমা হলগুলো, সিঙ্গেল স্ক্রিন গুলো একদমই নষ্ট হয়ে গেছে। তো সেগুলোকে যদি আবার রিকনস্ট্রাক্ট করা যায়, মানে এই ওয়েভটাকে কাজে লাগাতে হবে সবাইকে মিলে। আমরা শুরুর দিকে যেমন সমাজের ইয়ের কথা বলছিলাম, তেমনি ইন্ডাস্ট্রির ক্ষেত্রে এটা সবার সম্মিলিত উদ্যোগ লাগবে। অর্থাৎ আমি যেমন বানাচ্ছি ওইরকম দেখার জন্য স্পেস লাগবে। অর্থাৎ ওই স্পেসটা যাতে একটা দর্শক 200-300 টাকা খরচ করে তিনি যেন পরিবার নিয়ে, নিরাপত্তা নিয়ে এবং খুব ভালো একটা পরিবেশে সিনেমাটা দেখতে যেতে স্বাচ্ছন্দ্য বোধ করেন, তার জন্য সেই স্পেসটা তৈরি করে দেওয়া। আমরা যেমন বানাচ্ছি এবং ডিস্ট্রিবিউটর যারা প্রদর্শক তারাও আস্তে আস্তে ভাবা শুরু করতে হবে যে আরো কতগুলো সিনেমা হল দেওয়া যেতে পারে। সেই সিনেমা হলগুলো দিয়ে নিয়মিত সিনেমা বানানো এবং নিয়মিত সিনেমা হলের এইটা বানানো, স্পেসটা তৈরি করে ফেলা। এর পাশাপাশি যদি সেটা সম্ভব হয় তাহলে হয়তো ওয়েভটা কাজে লাগবে। যে ওয়েভটা হচ্ছে, বা তখন হয়তো বলা যেতে পারে যে একটা সুদিন আসছে বা একটা ইন্ডাস্ট্রি হিসেবে জিনিসটা তৈরি হচ্ছে ভালোভাবে। এবং সেটা আমরা যেমন বানাবো, আমরা যারা পারফর্মার বা প্রডিউসার বা ডাইরেক্টর, তারা যেমন এগুলো সুন্দর সুন্দর সিনেমা বানানোর উৎসাহ পাবো, তেমনি সেটা দর্শক একটা ভালো স্পেসে যে দেখতে পাবেন, তারা সেই সাহসটা করতে পারবেন বা তারা সেই উৎসাহটা দিতে আসতে পারবেন এবং টাকা খরচ করতে চাইবেন আর কি। তো সেইটা যদি দুটো পক্ষ থেকে বা 3-4টা আরো পক্ষ আছে, সরকার পক্ষ আছে, সোসাইটির অ্যালাউমেন্ট আছে, যে নানা জায়গায় আমরা যে শুটিং করতে যাই, আমরা নানা রকম বাধার সম্মুখীন হই, নানা রকম নিয়ম নীতি অনুমতির মধ্যে দিয়ে যেতে হয়। সেই অনুমতিগুলো দেওয়ার জায়গা থেকে সহজ করে দেওয়া, শুটিং যাতে করা যায় সহজভাবে। যে কোনো জায়গায় যদি কোনো একটা গল্পের প্রয়োজন, কোনো একটা স্পেস প্রয়োজন হয়, সেই স্পেসটাকে সহজীকরণ করা এবং অনুমতিটা যেন সরকার থেকে, সেই জায়গা থেকে সরকারের সাপোর্ট চাওয়ার কথা বলছি আমি, যে সরকার সেই স্পেসটা তৈরি করতে দিবে, যে যাতে কাজটা সে স্মুথলি ভাবে তৈরি করতে পারেন। সেই স্পেসটা যেমন তৈরি করায়, পাশাপাশি ইন্টেন্সিভ দেওয়া, যারা হল দিবেন, যারা করবেন, সেই জায়গাগুলোতে যদি ইন্টেন্সিভ সিচুয়েশন তৈরি করা যায়, তাহলে হয়তো যতটুকু ভালো সিচুয়েশন তৈরি হয়েছে, আমি তো মনে করি আমাদের এখানে পরতে পরতে গল্প পড়ে আছে বাংলার অলিতে গলিতে, এবং সেটা শুধু বাংলার মানুষ দেখেই সেই ইন্ডাস্ট্রি দাঁড় করাতে পারেন। আমার ইন্টারন্যাশনালে যাইতে হবে না। বাংলার প্রায় 20 কোটি জনগণ, শুধু বাংলায়, আমার এই বাংলাদেশেই প্রায় 20 কোটি জনগণ আছে, আর পুরো পৃথিবী মিলে বাংলা ভাষাভাষী প্রায় 30-35 কোটি জনগণ। তাদের মাঝে আমি এন্টারটেনমেন্ট দিতে পারবো না? মানে আমি যতটুকু এন্টারটেনমেন্ট প্রডিউস করবো, সেটা অবশ্যই মানুষের কাছে পৌঁছবে। এখন আমাদের সিনেমা ইউরোপ, অস্ট্রেলিয়া, কানাডা, ইউএসএ খুব ভালো ব্যবসা করছে, বিকজ বাঙালি কমিউনিটি সেখানে বাস করেন। আমি এখনই ইন্টারন্যাশনাল কমিউনিটির ভিতরে সিনেমাটা যাচ্ছে, আমি হয়তো সেটা আশা নাও করতে পারি, বাট আমার কমিউনিটির ভিতরে আমি যদি পৌঁছাতে পারি, এটা একটা বিগ বিজনেস স্পেস হইতে পারে, বড় একটা বিজনেস স্পেস হতে পারে। একটু যদি সবাই ভাবেন, এটা আমাদের নাটকের ইন্ডাস্ট্রিতে প্রায় 1000 কোটি টাকার রেভিনিউ সার্কুলেট হয়। ইটস আ বিগ ইন্ডাস্ট্রি। সো সিনেমার ক্ষেত্রে সেটা আরো বড় করা সম্ভব। একটা ইন্ডাস্ট্রি হিসেবে অনেক মানুষের কর্মসংস্থান হবে সেখানে। ইন্ডাস্ট্রি হিসেবে যদি দাঁড়ায়, সেখানে অনেক মানুষের কর্মসংস্থান হবে। একটা সিনেমাতে শুধু অভিনেতা অভিনেত্রী কাজ করেন না, সেখানে প্রায় 100-200 জন মানুষের কন্ট্রিবিউশন থাকে। সেই প্রোডাকশন বয় থেকে শুরু করে, শিল্প নির্দেশক থেকে শুরু করে, মেকআপ আর্টিস্ট থেকে শুরু করে, প্রোডাকশন সাপোর্ট সিস্টেমে যে লোকগুলো কাজ করেন, ড্রাইভার থেকে শুরু, ইভেন দেন গাড়ি ড্রাইভার, মানে নানা রকম স্পেসের মানুষ, বা যেই স্পেসটা আমরা ভাড়া নিচ্ছি সেই স্পেসের টাকা পয়সা দেওয়া, বা তাদের ওখান থেকে টাকা ইনকাম করার যে সোর্স, অর্থাৎ একটা ভালো কর্মসংস্থানের স্পেস আছে যদি আপনি ইন্ডাস্ট্রিকে গ্রো আপ করতে পারেন। সো সম্ভাবনা তো দেখি, সম্ভাবনা বা স্বপ্ন দেখতে দোষ নেই, বাট আমাদের মনে হয় যে এখন একটু কর্মেও ঢুকতে হবে। মানে সেটাকে আমরা যেমন উদ্যোগ নিচ্ছি, সেটা সরকারকেও একটু বুঝতে হবে, সোসাইটিকেও একটু বুঝতে হবে। কালচার না থাকলে আপনি সোসাইটিকে আগায় নিতে পারবেন না। আপনার এই যে চারপাশে ধরেন খুন, রাহাজানি, অ্যাডিকশন, নানান কিছু চলছে, আপনি মানুষকে ভালো জিনিসের মধ্যে মোটিভেটেড করেন, অ্যাডিকশন কমে আসবে। তার সামনে তো অপশন নাই, সে কিছু একটা, মানে আমি অ্যাডিকশনের পিছনে, মানে আমরা নানা রকম কিছু, তাকে ধরো, তাকে জেলে দাও, এটা দিয়ে আসলে অ্যাডিকশন কমাতে পারবেন না। অ্যাডিকশন অর্থাৎ আপনাকে বিকল্প চিন্তা করতে হবে। ওয়াই পিপল এরকম অ্যাডিক্টেড সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছে, আমাদের জেনারেশন এইভাবে এরকম সিচুয়েশন, তাদের খেলার মাঠ নাই, তাদের খেলার স্পেস দিতে পারছি না আমরা, তাদেরকে আমরা একটা ভালো পরিবেশ দিতে পারছি না যে একটু সুস্থ জিনিস চর্চা করবে, সে বিনা দ্বিধায় কবিতা চর্চা করতে পারে, যাতে সে বিনা দ্বিধায় একটা সিনেমা যাতে বানাতে পারে, সে বিনা দ্বিধায় যাতে গান গাইতে পারে, সে বিনা দ্বিধায় যাতে নাটক করতে পারে। এই স্পেসটা তো আপনাকে তৈরি করতে দিতে হবে। মানে সোসাইটিতে নানা কিছু থাকবে, কিন্তু আপনাকে বুঝতে হবে যে কোনটা সোসাইটি
সোসাইটির জন্য ভালো, আমি যদি পরিবেশটা তৈরি করতে পারি সোসাইটির বা রাষ্ট্রের, আমার অনেক প্রবলেম ওই সাইমালটেনিয়াসলি ওইভাবে সলভ হইতে পারে। ট্রু, কারণ আমি যখন ছোট ছিলাম তখন আমাদের উপজেলা খুবই রিমোট এরিয়া, কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী উপজেলা, মানে এতই রিমোট যে ওইটার পরে আর কিছু নাই, ইন্ডিয়া, ওটার পরে হচ্ছে ইন্ডিয়া। তো সেখানে 2টা সিনেমা হল ছিল, মধুসন্ধ্যা এবং লাকি সিনেমা হল। তো ওগুলা হচ্ছে ওই মানে মাঝখানে যখন সিনেমার ব্যবসাটা একেবারে ফল করলো তখন হচ্ছে যে ওগুলা ভেঙে দেওয়া হয়। তো এখন আমার ভুরুঙ্গামারির যে ছেলে পেলে আছে যারা এখন কলেজে পড়ে, যারা এখন হয়তো ওখানকার ডিগ্রি কলেজে পড়ে, তাদের এন্টারটেইনমেন্টের সোর্স কি? তাদের তো নাই। তো তারা কি করবে? তারা বসে বসে মোবাইল টিপতেছে, গেমস খেলতেছে, বাজি ধরতেছে। তো তারা এইভাবেই নষ্ট হয়ে যাচ্ছে। সো ওই সিনেমা হল যে নাই এখন, রোহিত অথবা বনলতা সেন ওখানে যাইতেই পারলে না, যেতেই পারলো না, দেখতে পাচ্ছে না। মানে একদমই তাই। মানে আরেকটা জিনিস হচ্ছে, মানুষকে ক্রিয়েটিভ ওয়ার্কের মধ্যে আসলে যুক্ত করতে হবে। ইভেন দেন আমি এটাও বলতে পারি, যিনি তেলাওয়াত করেন, যিনি আমাদের এখানে অনেক ভালো ভালো যারা কোরআন তেলাওয়াত করেন বা করেন, তারা কিন্তু ইন্টারন্যাশনালি পাচ্ছেন, মানে অ্যাওয়ার্ড পাচ্ছেন এবং খুব ভালোই করে আসতেছেন। তাদেরও একটা কালচারাল মুভমেন্ট হতে পারে। মানে আমাদের এখানে অনেক সোর্স আছে, যার যেটা বিশ্বাস, যার যেটা ভালো লাগার জায়গা, যার যেটাতে করতে পারে সে সেটা নিয়ে আগান। মানে কারো স্পেস বন্ধ করে দিয়ে আপনি কোনো কিছু আগাইতে পারবেন না। এটা টোটাল জনগণ তো না, মানে এটা প্রায় 20 কোটি 22 কোটি জনগণ বাস করে। নানা মত নানা পথ থাকবে, কিন্তু সবার জন্য যেন স্পেস থাকে। এটা একটা গণতান্ত্রিক কান্ট্রি, মানে সেখানে একটা গণতান্ত্রিক ব্যবস্থায় নাগরিক অধিকারের জায়গা থেকে এটা সবার জন্য সবার স্পেস থাকা উচিত, উন্মুক্ত থাকা উচিত। যার যেটা বিশ্বাসের জায়গা, যার যেটা পছন্দের জায়গা, সেই জায়গা থেকে সে যেটা ভালো লাগবে না সেটা অংশগ্রহণ করবে না, যেটা ভালো লাগবে সে সেটাতে অংশগ্রহণ করবে। মানে সেটা একটা কালেকটিভ তৈরি করে, মানে সোসাইটির ভিতরে সিনথেসিস তৈরি করে। আমি সিনথেসিস গুলো ভেঙে ফেলতেছি, আমি এটা করতে দিব না, ওইটা করতে দিব না। এই যে সোশ্যাল স্ট্রাকচার যে সিনথেসিস, এটা তো ভেঙে ফেলতেছি, এবং সেই ভাঙা জিনিসগুলো মানে স্বার্থান্বেষী মহল বা সেটার সুযোগ নিচ্ছে। যারা এক্সট্রিমিজম প্র্যাকটিস করে তারা ওদেরকে এক্সট্রিমিজমের মধ্যে নিয়ে যাচ্ছে, বা যারা এই যে ড্রাগ বিজনেস করে তারা ওদেরকে ওইদিকে মোটিভেশন করতে সুযোগ পাচ্ছে। আমি সেই সুযোগটা তৈরি করে দিচ্ছি তারা। কিন্তু সমাজে যদি ভালো জিনিসের কন্ট্রিবিউশন থাকে, ভালো জিনিসের প্র্যাকটিস যদি অনেক বেশি থাকে, তাহলে তারা অনেক বেশি হয়ে থাকবে, আইসোলেটেড হয়ে থাকবে। আমাদের কাজ তাদেরকে আইসোলেট করে ফেলা। আমি তাকে আদালত দিয়ে, আইন দিয়ে খুব বেশি তাদের সাথে পেরে উঠবো না। তার চেয়ে আমি যেটা করতে পারি সেটা, মানে এটা হয় যে প্রতিষেধক তৈরি করার চেয়ে আমি প্রতিকার কিভাবে হতে পারে সেটা, মানে আমি জানি না কথাটা ভুল বললাম কিনা, যে ওষুধ তৈরি করার আগে যাতে রোগটা না হয় সেই ব্যবস্থা করি, তাহলে তো আমার ওষুধের প্রয়োজন হচ্ছে না। সো রোগটা যাতে না তৈরি হয় সেই জায়গায় বরঞ্চ আমি কাজ করি। মানে সমাজের যে রোগ, মানে যেই বিষয়গুলো আমাদের সমাজের জন্য হার্মফুল বা আমাদের রাষ্ট্রের জন্য হার্মফুল, সেটা যাতে না হয় সেই প্রক্রিয়ার মধ্যে বরঞ্চ আমি ঢুকি না কেন, তাহলে বরঞ্চ অনেক ইজি হবে মানে সোসাইটিকে কানেক্ট করা, সোসাইটিকে একটা সুস্থ জায়গায় নিয়ে আসা আর কি। ডেফিনেটলি। তো ভাইয়া, আপনি তো অনেক আর্ট ফর্ম কনজিউম করছেন, ফর এক্সাম্পল বই পড়ছেন আপনি, সাহিত্য, তারপর হচ্ছে পেইন্টিংস, সিনেমা, থিয়েটার, অনেক কিছু কনজিউম করছেন। অ্যান্ড এটা মিলে আপনার হয়তো লাইফের কিছু ফিলসফি, কিছু ভ্যালুস সৃষ্টি হয়েছে। সো আমি যদি কিছু সংক্ষেপে জানতে চাই যে আপনার লাইফের কিছু ভ্যালুস এবং ফিলোসফি যদি আমাদের সাথে শেয়ার করেন, তাহলে সেগুলো কি বলবেন? এটা তো খুব বলা মুশকিল, নিজেরটা নিজে বলা। কিছু ভ্যালুস, তো একটা ভ্যালু যাচ্ছে যে আমি মানে কাউকে জাজ করার আগে 4-5টা বোঝার চেষ্টা করি। মানে আমি ভ্যালু, এটা আমি অনেক ভ্যালু করি যে এটা খুব ইম্পর্টেন্ট। আপনি খুব সহজেই সাদা চোখে একবার দেখায় তাকে জাজ করাটা আমি খুব ডিস্টার্ব মনে করি। মানে যে কোনো ভাবে জাজ করতে পারেন যে কে কি কেমন, কিন্তু আমার আসলে তার সাথে একটু মিশতে হয়, তার সাথে একটু চলতে হয়, চলে আমি বোঝার চেষ্টা করি আসলে সে কে, কেন, কিভাবে, কিরকম ভাবে সে এরকম। আমি সহজে কোনো মানুষকে, মানে খুব সহজেই কোনো একটা মানুষের বিষয়ে কোনো ডিসিশন নেই না। এইটা আমার উপসংহারে আসেন না। ইভেন অনেকদিন থাকলেও আমি খুব সহজে উপসংহারে যাই না। আমি অনেক কিছু ভাবার চেষ্টা করি, কেন এটা ঘটলো, কেন এটা ঘটে,
মানে এটা ভেবে তারপরে মানুষের সাথে কমিউনিকেট করার চেষ্টা করি। এটা আমাদের সমাজে খুব মিসিং। হ্যাঁ, মানে আমার কাছে আমাদের তো এমপ্যাথির অভাব হয়ে গেছে, মানে আমাদের চারপাশে। আমি এই এমপ্যাথির অভাবটাকে খুব মানে খুব অভাব দেখি, মানে আমাদের সবার ভিতরে খুব এমপ্যাথির অভাব। মানে আমরা খুব সহজেই আমরা অবশ্যই আমার রাগ আছে, আমার ভিতরে ভায়োলেন্সেরই আছে, আমার ভিতরে আছে, বাট আমার মনে হয় যে হিউম্যান বিং, সভ্য মানুষ হিসেবে সেটার এখন এসে আমাদের কন্ট্রোলের জায়গাটা, আমাদের নিয়ন্ত্রণ করার চেষ্টাটা থাকা উচিত। মানে আমার ভিতরে অনেক কিছু হবে, আমার ভিতরে রাগ হবে, অভিমান হবে, হিংসা হবে, জেলাসি হবে, সবকিছু হবে, বাট সেটাকে নিয়ন্ত্রণ করার একটা সক্ষমতা আমাকে তৈরি করতে হবে। মানে কতটুকু আমি যাওয়াটা একটা সভ্য সমাজে ঠিক আছে, ওই লাইনটা মেনটেন করা সবাইকে এর ক্ষেত্রে প্রযোজ্য, এটা আমি ফিল করি। মানে এটা এগুলো যদি কোনো ভ্যালুজ এর মধ্যে পড়ে, আমি এই ভ্যালুজগুলোকে অনেক পেট্রোনাইজ করতে চাই। যে আমাদের মানুষের প্রতি মানুষের যেই এমপ্যাথি, সেইটা যেন আমরা বাড়াই আর কি। আমার কাছে মনে হয় যেটা খুব জরুরি আমাদের সমাজে এখন। এখন হয়ে গেছে কি, মানে আর্টিস্ট যারা আছেন ওনারা একটা ইজি টার্গেট হয়ে গেছেন। মানে কেউ একজন একটু ফেমাস, কেউ একজন একটু ভালো কাজ করছেন অথবা কাজ করছেন আমাদের বাংলাদেশে, তো দেখা গেছে যে আমরা হচ্ছে খুব ইজি টু কমিউনিকেট, ইজি টু কানেক্টেড। হ্যাঁ, তাদেরকে সমালোচনা করা অথবা খারাপভাবে কোনো কিছু বলা, এটা হচ্ছে যে একটা খুব ইজি একটা ব্যাপার হয়ে গেছে। মানে তার ব্যাপারে কনক্লুশনে চলে আসা। তো হোপফুলি আমরা সমাজ থেকে আসলে এগুলা, হ্যাঁ, আমরা যা দেখতে পাচ্ছি, আমাদেরকে যা দেখানো হচ্ছে সেটাই সব না। মানে শুধু ওইটুকু যদি মাথায় রাখি যে আমাকে যা দেখানো হচ্ছে বা আমরা যা দেখতে পাচ্ছি, এটার বাইরেও মানুষটার আরো গল্প আছে। সব মিলিয়ে আসলে কি মানুষটাকে জানি, তাহলে আমি হুট করে একটা মানুষের কোনো একটা ঘটনায় কোনো একটা জাজমেন্ট আমি পৌঁছাইতে পারি না। আমার অবশ্যই একটা জাজমেন্ট আছে, আমি অবশ্যই আমার জাজমেন্টটা দিব, কিন্তু সেইটা ওই জিনিসটাকে মাথায় রেখে, বা জাজমেন্টটা আদৌ আমার দেওয়ার দরকার আছে কিনা সব জায়গায়, মানে সব জিনিসই আমার জাজমেন্টটা দেওয়ার দরকার আছে কিনা। ধরেন আমি ডাক্তার না, কিন্তু আমি একটা রোগ সম্পর্কে নির্দ্বিধায় দিয়ে দিচ্ছি, তার মেডিসিন কি হবে, তার হবে কি, মিনিমাম ওই বিষয়ে আমার কম। আমার একজন এক্সপার্টিজের হেল্প অবশ্যই লাগে, বা একজন এক্সপার্টিজ একটু কথা বললে হয়তো তার সাথে আমি কনভারসেশনটা ওইভাবে জেনে বুঝে করতে পারি। কিন্তু আমি যেটার এক্সপার্টিজই না, সেই বিষয়ে কনভারসেশন করাটার ক্ষেত্রে কনভারসেশনের ওয়েটা হওয়া উচিত ডিফারেন্ট, রাদার দেন আমি নিজে বিশেষজ্ঞ হয়ে যাই। ধর আমি ওটার বিশেষজ্ঞ না, বাট আমি নিজে ওটার বিশেষজ্ঞ মতামত দিচ্ছি। তো ওই জিনিসগুলো একটু খেয়াল রাখা আসলেই জরুরি। মানে আমি ধরেন লয়ার না, বাট আইন সম্পর্কে আমি অবশ্যই জানবো, কিন্তু বিশেষজ্ঞ মতামত দেওয়াটা কতটা সবার সেই ক্ষেত্রে জরুরি কিনা। মানে অবশ্যই আমি বলছি না যে আপনি আইন জানতে পারেন না এবং আপনিও এটা করতে পারেন, কিন্তু সেটা কি ওয়েতে আসলে বললে বোঝা যাবে যে আপনিও সেটা। বাংলাদেশে ভাই আসলে কি, মানে আর্টিস্ট হিসেবে সার্ভাইভ করাটা কি ডিফিকাল্ট কম্পেয়ার টু আদার কান্ট্রিজ? খুব ডিফিকাল্ট। ইন হোয়াট ওয়েজ? মানে ফাইন্যান্সিয়াল স্ট্রাগল, এটা তো আমরা জানি। এটা এখন আসলে মানে আপনাদের যে মানে আর্টিস্টদের যে স্ট্রাগল গুলো হয় বাংলাদেশে, এটা কি একটু বেশি কিনা? অনেক বেশি। আমি জানি না আমার কথাটা অনেকেই মানবেন কিনা, বাট সোশ্যাল স্ট্রাকচারে আমাদের সম্মানটা অনেক অনেক তলানিতে। As an actor, as a musician, as a whole আর্ট ক্রাফট যারা করেন, তাদের রেসপেক্ট, তাদেরকে সমাজ কি চোখে দেখে, সেটা চারপাশের নানা ঘটনা থেকে আসলে আমি বলছি না যে আমি রাইট, বাট আমার কাছে মনে হয় যে আমাদের সেই সোসাইটির জায়গা থেকেও এবং রাষ্ট্রের জায়গা থেকেও অনেক খুব বাজে একটা ইয়ের মধ্যে দিয়ে যাচ্ছে। আমরা আসলে মানে এখানে দায়টা কার নিতে হবে এবং কি করলে আমাদের আর্টিস্টরা আর একটু সম্মান পাবে, আর একটু একটা মানে সাস্টেনেবল লাইফ লিড করতে পারে? সো কি করা যায় ভাই? স্পেসিফিক ভাবে আসলে দায়টা আমি কাউকে ওইভাবে দিতে পারবো না হয়তো, কারণ দায়টা আসলে স্পেসিফিক ভাবে আসলে ওইরকম নির্দিষ্ট কারণ না, আমরা সকলের সম্মিলিত কনসিয়াসনেসের মাধ্যমে এটা তৈরি হয়েছে। বা সেটা হয়তো আমরা নিজেরাও যারা ধরেন আমি অভিনয় করি বা কেউ গান গায়,
তাদেরও যে এক ধরনের রেসপন্সিবিলিটি আছে কিভাবে আসলে সমাজের সামনে, রাষ্ট্রের সামনে সে নিজেকে রিপ্রেজেন্ট করবে, পাশাপাশি সমাজ বা রাষ্ট্র তাদেরকে কিভাবে পেট্রোনাইজ করবে, এই দুটোর একটা সম্মিলন এবং একটা দূরত্ব আছে আর কি, যার দরুন হচ্ছে হয়তো এইরকম ঘটনা ঘটছে বা চারপাশটা এরকম হয়ে আছে। যদি সেগুলোর সম্মিলিত উদ্যোগেই সেই জিনিসটা যদি ঘটতে থাকে, ধরেন আমি আমার রেসপন্সিবিলিটি জানি আমার কি করা উচিত, এবং পাশাপাশি সমাজ এবং রাষ্ট্র আমাকে কি সাপোর্টটা দিতে পারবে, দেওয়া উচিত ফর দ্য গ্রেটার গুড, ফর দ্য সোসাইটি, ফর দ্য কান্ট্রি। তো সেইটা যদি রাষ্ট্র বোঝেন বা সমাজের মানুষ বোঝেন এবং যারা নিজেরা আর্ট ক্রাফট করেন তারাও তাদের রেসপন্সিবিলিটির জায়গা থেকে জানেন যে তাদের আসলে কি করা উচিত, তাহলে হয়তো এটা একটা সংযোগ হলেও হতে পারে। বাট দায় বা এটা থেকে উত্তরণের উপায় কি আসলে আমার জানা নেই, কারণ এটা আসলে অনেক ভাস্ট একটা আলোচনার বিষয়, বা আসলে এটার আলোচনা চলা শুরু চর্চা শুরু করা উচিত। আদারওয়াইজ যেটা হবে যে এই যে দূরত্ব বা এই যে সমাজের সাথে, রাষ্ট্রের সাথে, মানুষের সাথে আর্ট ক্রাফটের যে একটা দূরত্ব রেখা তৈরি করা হয়েছে, আমি মনে করি না সেই রেখাটা বেশিরভাগ মানুষের ভিতরে আছে, কিন্তু কিছু কমিউনিটি বা কিছু মানুষ হয়তো সেই জিনিসগুলোর রেখাপাত করার চেষ্টা করে, যেটা হয়তো অনেকে ইনফ্লুয়েন্সড হয়। বাট আমি খুব সাধারণের চোখে আমি খুব বেশি অতটা ডিফারেন্ট বিভেদ দেখি না, যতটা না কেউ হয়তো বা কিছু কমিউনিটি হয়তো আপনার ভিতরে সেই বিভেদ তৈরি করার চেষ্টা করছে বা সেইটা হচ্ছে। তো এটা মনে হয় সকলের সম্মিলিত উদ্যোগেই সেইটা হয়তো কিছুটা কম বা হওয়াটা হতে পারে আর কি। আমি জানি না আসলে পথটা কি, বাট আমার মনে হয় যে সকলেরই একটু কনসার্ন হওয়া উচিত বিষয়টা নিয়ে। এবং আমরা সবসময় এটা একটা অভিযোগ শুনি যে আমাদের দর্শক যারা আছেন, দর্শক অথবা কনজিউমার আমি বলতে পারি, যারা আর্ট ফর্মগুলো কনজিউম করছেন, মিউজিক হতে পারে, পেইন্টিংস হতে পারে, সিনেমা হতে পারে, তো লিটারেচার হতে পারে, যারা কনজিউম করছেন ওনাদের সাইকিক বা মেন্টালিটি অথবা সাইকোলজি ডেভেলপড না, এটা একটা অ্যাকুইজিশন আসে। বাট আমাদের তো সাহিত্য অনেক আগে থেকেই রিচ, অনেক সমৃদ্ধ, সিনেমা অনেক আগে থেকেই রিচ। আমাদের দর্শক তো সেই 90s থেকেই বা 80s থেকে বা 70s থেকেই মোটামুটি 50s থেকে বলতে পারি যে মোটামুটি ডেভেলপ বাংলা ভাষাভাষী জনগণ। তো এখন এসে কি হইলো যে আমাদের দর্শকরা সেই আগের মতো রেসপন্সিভ না, আগের মতো দায়িত্ব নিয়ে তারা হচ্ছে যে আর্ট কনজিউম করছে না। আর্ট কনজিউম করছে না তা না, মানে আমার কাছে যেটা মনে হচ্ছে কনজিউম করছে, কিন্তু কনজিউম করার পদ্ধতিটা হয়তো ঠিক নাই। মানে ধরেন আপনি একটা মিউজিক, আগে হয়তো ক্যাসেট কোম্পানি ছিল, আগেও পাইরেসি হতো, বাট স্টিল আর্টিস্ট একটা নির্দিষ্ট রেভিনিউ তার ঘরে নিতে পারতেন। আচ্ছা, এখনো সেম মিলিয়ন ভিউ হচ্ছে আপনার ইউটিউবে, বা সেম সংটাই স্পটিফাই বা অন্য মাধ্যমে তারা শুনতে পাচ্ছেন। সেখানে যদি আপনি ইভেন দেন একটা নানা রকম মাধ্যম আছে যেখান থেকে আপনি আর্টিস্টকে পে করবেন। বাট এত কিছু থাকার পরেও আসলে আমাদের দেশে মানে আর্টকে প্রিজার্ভ করা এবং সেইটা মানে দর্শনীর মাধ্যমে যেমন কোনো কিছু দেখা এবং মাধ্যমে কোনো কিছু করা, সেই অভ্যাসটা আমাদের অনেক কমে গেছে। ওই যে মাধ্যমের কথা বললাম, সবকিছু কনজিউম করছেন, কিন্তু এখন প্রচুর মানুষ সারা পৃথিবীর, বাংলাদেশের মানুষ সারা পৃথিবীর সং শুনছেন, সারা পৃথিবীর সিনেমা কনজিউম করছেন, সারা পৃথিবীর লিটারেচার কনজিউম করছেন। বাইরের লিটারেচারও মানুষজন এখন পড়তে গেলে, ইভেন পিডিএফ কপি কিনতে গেলেও সে কিন্তু পে করছে। কিন্তু আপনি দেশীয় কালচারের যে কোনো কিছু আপনি যখন কনজিউম করতে যাচ্ছেন, সেখানে আপনি পে করতে রাজি না। ওকে, মানে এটা আমি একটা মাধ্যম, আমি বলছি না এটাই আলটিমেট মাধ্যম, বাট এইটা একটা কারণ আছে। মানে আর্টকে ফ্লারিশ না হওয়ার পিছনে আপনি যখন ইনভেস্ট না করবেন, তখন সেখান থেকে ভালো কিছু বের হয়ে আসাটা খুব ডিফিকাল্ট। তাকে তো সার্ভাইভ করতে হবে। যারা এটা মানে তৈরি করছেন, ক্রাফটম্যানশিপটা বা ক্রাফটটা তৈরি করছেন, তারা যদি সার্ভাইভ না করতে পারেন, স্বাভাবিকভাবে তারা ওই পার্টিকুলার মধ্যে থাকতে খুব বেশি দিন পারবেন না, বা হয়তো ব্যক্তিগত পর্যায়ে সেটা থেকে যাবে, সেটা খুব বেশি ব্যক্তিগত পর্যায়ে থেকে যাবে, রাদার দেন ভাস্ট একটা কমিউনিটিকে সার্ভ করবে। তো আমার কাছে মনে হয় এটা ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট কারণ যে আমরা আমাদের আর্ট ক্রাফটটা কনজিউম করতে, দেশি ক্রাফটকে কনজিউম করতে আমরা পে করতে রাজি না।
এখন গান শুনতে গেলে ধরেন আমাদের তো কোনো এখন ক্যাসেট বা সিডি বা ওইটা নাই, এখন ডিজিটাল মাধ্যমে আপনার যেটা রেকর্ডেড থাকে, তো সেইটাও আপনাকে এখন পে করে মানে আপনি শুনছেন না, আপনি ফ্রিতে শুনছেন, বা ফ্রিতে শোনার মাধ্যমে সেইটা যেই পরিমাণ রেভিনিউ আসার কথা সেই পরিমাণ রেভিনিউ আসছে না। আচ্ছা, সো একটা সিনেমার ক্ষেত্রে আপনার হলে গিয়ে টিকিট কেটে আপনার আসলে সিনেমাটা দেখতে হবে। কিন্তু আপনি যখন, আমি হাজার হাজার কমেন্ট দেখাইতে পারবো আমাদের নানা রকম সোশ্যাল মিডিয়ায় যার নানা রকম ধরেন সিনেমা বা রিলেটেড নানা রকম কমিউনিটি আছে, সেখানে কোনো সিনেমার রিভিউ পড়তে গেলে দেখবেন যে ওখানে নিচে লেখা আছে যে অমুক সাইটে সিনেমাটা আপ করা আছে, আপনি চাইলে দেখতে পারেন, অথচ সিনেমাটা হলে চলছে এখন, বা কোনো একটা ওটিটি মাধ্যমে সেখানে চলছে প্রোডাকশনটা। আপনি যেদিন ওই প্রোডাকশনটা রিলিজ হয়েছে সেদিনই কেউ না কেউ কোন একটা মাধ্যম তারা ফ্রিতে সেই জিনিসটা করে ফেলছেন। কিন্তু ওই ক্রাফটটা তৈরি করার জন্য যে একটা কমিউনিটির যে বিশাল একটা ইনভেস্টমেন্ট, সেটা শুধু টাকা অর্থে না, মানে সবকিছু অর্থেই। ক্রাফটটা তৈরি করতে তো একটা মানসিকই যায়, পরিশ্রম যায়, মানসিক শারীরিক দু পরিশ্রমই যায়। তো সেই ক্রাফটটা আপনি খুব মাগনা দেখার জন্য একটা মানসিক কেমন জানি তৈরি হয়ে গেছে। সো সেইটা খুব ভালো ইম্প্যাক্ট ফেলে যে কোনো ক্রাফটম্যানশিপের জন্যই। আর পাশাপাশি পৃষ্ঠপোষকতা না থাকলে, ধরেন সরকারি ভাবে সোশ্যাল স্ট্রাকচারে আমাদের আগে নানা রকম ধরেন বিভিন্ন কমিউনিটিতে এলাকা ভিত্তিক নানা রকম খেলাঘরই ছিল যেখানে সাংস্কৃতিক চর্চা হতো। আপনি এখন কোথাও পাবেন না এটা, বিকজ অফ সমাজ থেকে সেই পৃষ্ঠপোষকতা নেই। সমাজ, রাষ্ট্র, সরকার কেউই আসলে এই পেট্রোনাইজ করছে না। সেখানে আরো অন্য কিছু আছে, ইভেন খেলার মাঠটা পর্যন্ত নেই। তো মানুষের ভিতরে যে আপনি বাচ্চাদের বা আমাদের এই জেনারেশনকে অনেকে ভাবে ফিলিফাই করতে চায়, তো সেইটা করার আসলে কারণ দেখি না আমি। কারণ এটা তো আমরাই ওই নষ্ট স্পেসটা তৈরি করছি। কারণ আমি একটা মাঠ পেলে আমি সেখানে প্রপার্টি করছি। আমি আমার ঘরটা বানাতে গেলে আমি 2 ইঞ্চি জায়গাটা ছাড়ি না রাস্তার জন্য। ওই রাস্তাতে আমিও হাঁটবো, কিন্তু আমি আমার গাড়িটা নিয়ে যাবো, কিন্তু আমি ছাড়ছি না 2 ইঞ্চি জায়গা। তো সবকিছু মিলে কিন্তু এই জিনিসগুলো ঘটছে। মানে এটার সাথে অনেক কিছু রিলেটেড, মানে টোটাল কালচারাল যে মুভমেন্ট সেটার পিছনে আসলে এই সোসাইটির সবকিছুর সাথে রিলেটেড। অর্থাৎ তোমার পেট্রোনাইজও যেমন থাকতে হবে, পাশাপাশি সেটা কেন হচ্ছে না বা কমে আসতেছে মানুষের ভিতরে এই যে ক্ষমতা, যে আমার প্রোডাক্টটা কেন কনজিউম করছে না বা আমার সিনেমাটা কেন কনজিউম করছে না, এগুলো অনেক কিছু রিলেটেড। পাশাপাশি তো নিউ ওয়ার্ল্ড না, মানে আপনি এআই আসছে, তারপরে নানা রকম এন্টারটেনমেন্ট মাধ্যম আসছে, 2 মিনিটের মাধ্যম আসছে, 5 মিনিটের মাধ্যম আসছে, 30 সেকেন্ডের রিলের মাধ্যম আসছে। তো এন্টারটেনমেন্টের 30-এর দশকে, 50-এর দশকে বা 70-এর দশকে তো এতটা এন্টারটেনমেন্টের স্পেস ছিল না লোকজনের হাতে। আইদার তার হাতে থিয়েটার দেখতে যাওয়া, অথবা যাত্রাপালা দেখতে যাওয়া, অথবা কোনো গানের আসরে যাওয়া, যে আমরা এখন যেটা কনসার্টে রূপান্তর করছি, অথবা সে সিনেমা হলে সিনেমা দেখতে যাবে যদি এন্টারটেনমেন্ট পারপাসে, অথবা কোথাও কোনো আর্ট মিউজিয়ামে বা ইয়েতে যে পেইন্টিং দেখবে বা স্কাল্পচার দেখবে। কিন্তু এখন মানুষের তো অনেক অপশন, ফোনেই আপনি মাল্টিপল অপশন আছে যে সে তার এন্টারটেনমেন্ট কনজিউম করতে পারবে। স্টিল সেটা কনজিউম করার পরও কিছু কিছু আর্ট ক্রাফট আছে যেটা ওই স্পেসে যেই আপনাকে আসলে দেখতে হবে। তো সেটা যদি আপনি পেট্রোনাইজ করেন তাহলে না ওই স্পেসে যাওয়ার জন্য মানুষ উদ্বুদ্ধ হবে। আদারওয়াইজ যে জিনিসটা সে ফোনেই দেখতে পাচ্ছে, যে জিনিসটা সে ফোনেই ফ্রিতে কনজিউম করছে, সে কেন একটা বড় স্ক্রিনে যায় ওই জিনিসটা দেখতে চাইবে? তো এটা সবকিছু মিলে ঘটতে হবে। মানে এটা বা এখন কেন মানুষ এখানে যাচ্ছে না সেটাও আসলে ওইভাবে বলতে আসলে একটু সংকোচই হয়, কারণ বিকজ অফ আমাদের নানা মাধ্যম আছে। তো সেই মাধ্যমগুলোকে আমরা কিভাবে ডিস্ট্রিবিউট করব সেই পথটা আমাদের খুঁজে বের করতে হবে। আর সেই পথটা খুঁজতে গেলে পেট্রোনাইজ লাগবে, মানে কারণ পৃষ্ঠপোষকতা লাগবে। হ্যাঁ, ইট লুকস লাইক যে আমাদের গভর্নমেন্ট, সরকার অথবা আমাদের যারা আসলে সোসাইটিতে যারা কন্ট্রিবিউট করে তাদের আসলে এটা নিয়ে কোনো প্ল্যানই নাই, কোনো প্ল্যান নাই। মানে টিল নাও আমরা খুব একটা কোনো প্ল্যান দেখতেছি না, কোনো গোছানো কিছু নাই। যার জন্য আমি জনগণকে দোষ দিয়ে তো লাভ নাই। পিপল তো অলওয়েজ, মানে এটা আমারও দায়িত্ব পিপলকে রেডি করা,
পিপলকে হেল্প করা, যে কোনটা গুড আর্ট কোনটা ব্যাড আর্ট, বা ব্যাড আর্ট গুড আর্টও বলতে চাই না, মানে আর্টকে ভালোভাবে সমঝদারি কিভাবে করবা সেই প্র্যাকটিসটা যদি তাদের ভিতরে দিয়ে না, আপনি যদি লিটারেচার তার হাতে না দেন, আপনি যদি ভালো লিটারেচার না তৈরি করেন, তাহলে তো সে ভালো লিটারেচার পড়ার অভ্যাস করতে পারবে না। সো আমরা হচ্ছে কিছু প্রশ্ন করি যেগুলা দর্শকের জন্য একটু ক্রিঞ্জ টাইপের কোশ্চেন, যেমন তারা আবার এগুলো খুব ভালোবাসে, যে আপনার প্রিয় কিছু সিনেমার নাম আমরা শুনতে চাই এবং প্রিয় কিছু ডিরেক্টরের নাম আমরা শুনতে চাই। আমার না অনেক সিনেমা, এত সিনেমা প্রতিদিন বা প্রতি সপ্তাহে কনজিউম করি যে অনেক কিছু ভালো লাগে, মানে সেটা তার মধ্যে হয়তো কিছু সিনেমার নাম বলতে পারি, কিন্তু সেগুলোই সব না, আমি একটু আগে বলে নিচ্ছি, মানে জাস্ট এখন মনে আছে বলে সেটা বলছি। এর বাইরেও আসলে অনেক সিনেমা আমার পছন্দের আছে, বা এই মুহূর্তে মনে পড়ছে আমার ইভেন খুব কন্টেম্পোরারি একটা কাজ রিপ্লে দেখেছিলাম আমি, খুব ইন্টারেস্টিং একটা সিরিজ। এটা একটা রিপ্লে নামে একজন লোক ছিলেন, ম্যানুপুলেটর, তো খুব ইন্টারেস্টিং ওয়েতে সেটা ডেভেলপমেন্ট হয়েছিল। সো রিপ্লের কথা মনে পড়ছে এই মুহূর্তে 1 সেকেন্ডের কথা মনে পড়ছে, শেফালি শাহ এবং নিরাজ কবির একটা সিনেমা, রোমান্টিক ঘরানার একটা সিনেমা, কিন্তু মধ্য বয়সের একটাই। আপনি সময় নিয়ে যতগুলো বলতে পারেন বলেন, যত বলতে পারবেন অত ভালো, কারণ হচ্ছে না, বিফ দেখলাম সিরিজ, বিফ সেকেন্ড সিজনটা হয়তো অতটা ভালো হয়নি, বাট স্টিল ফার্স্ট সিজন ইজ ফ্যান্টাস্টিক। বিফ মিস হচ্ছে যে সাইকোলজিক্যালি দুইটা পিপল খুব হয়ে থাকে, একটা মোটা খুব ভালো হয়েছে, মোডে থাকে, সো সেইটাকে হিউম্যান সাইকোলজি দেখে। আমি সবসময় রেকমেন্ড করি হচ্ছে আর্জেন্টিনার একটা ফিল্ম আছে, এটা 5টা মিলে ওয়াইল্ড টেলস, রাইট, হ্যাঁ, এটা খুব ভালো ছিল। ওয়াইল্ড টেস্টের কথা আমি বারবার বলি, এটা সবসময় বলি, মনে পড়ে, বিকজ অফ এই সিনেমাটা এতটা ইম্প্যাক্ট ফেলছে আমার উপরে। এটা হিউম্যান সাইকোলজি নিয়ে করা, মানে 5টা মানুষ, 5টা গল্প, কিন্তু একটা মানে হিউম্যান সাইকিক নিয়ে কাজ করছে 5টা গল্প, মানে ওটা মূল থিমটা হচ্ছে এরকম। তো সেটার কথা বলা যেতে পারে এই মুহূর্তে। রিসেন্টের ভিতরে ফিল্ম আমি রিসেন্ট বা আগের যে কোনো, হারের কথা বলতে পারি। হার অনেকের পছন্দ, হ্যাঁ ডেফিনেটলি, হার খুব ফ্যান্টাসিক একটা ফিল্ম। তারপরে হচ্ছে আমি আর্মর পেরোস আমার খুব ফেভারিট ফিল্ম। আর্মর পেরোস, এটা ইনারিতুর যে কোনো ফিল্ম দেখা উচিত সবারই। ইভেন দেন ইনারিতুর অনেক ফিল্ম দ্বারা আমরা অনেক ইনফ্লুয়েন্সড, সো ইনারিতুর যে কোনো, আমি ইনারিতুর আমার খুব ফেভারিট ফিল্ম মেকার। দিবাকর ব্যানার্জি যে কোনো ফিল্ম দেখতে বলি, দিবাকর ব্যানার্জি হচ্ছে ইন্ডিয়ান একজন ফিল্ম মেকার, তার অনেকগুলো ফিল্ম আছে, খুব ইন্টারেস্টিং সাবজেক্ট আর কি। চাইলে যে কেউ মানে জাস্ট ওর ফিল্মোগ্রাফি ফলো করতে বলি, আমি একটা নির্দিষ্ট ফিল্ম না বলি এর জন্য, বরঞ্চ ওর ফিল্মোগ্রাফি খুব ইন্টারেস্টিং, মানে যে কোনো ফিল্ম দেখা যায় আর কি। আমার খুব ফেভারিট ফিল্ম মেকার, এর জন্য নাম বলছি আর কি। আমি যে কোনো টাইমে পিকু দেখি, যে কোনো টাইমে, অল টাইম ওয়াচ, বা যে কোনো টাইমে আমি লাঞ্চ বক্স দেখি, মানে আমার ইরফান খানের লাঞ্চ বক্স অথবা পিকু, আমি জাস্ট আমরা বলি না যে আমার মাথা এখন অনেক কিছু নিতে চাচ্ছে না, আমি খুব চাই ওটার মাথা নিতে নাচ, ওখানে ভারী জিনিসও যেমন আছে, বাট স্টিল ওটা খুব এন্টারটেইনিং, মানে হিউম্যান লাইফকে খুঁজে পাবেন ওইটার ভিতরে খুবই এইভাবে। আর দেশে আমি সীমানা পেরিয়ে অনেকে দেখে নাই, খুব ফ্যান্টাস্টিক একটা ফিল্ম ওই সময়ের, আলমগীর কবিরের, ইউটিউবেই পাওয়া যায়, চাইলে যে কেউ দেখতে পারে। সীমানা পেরিয়ে, খুব সুন্দর একটা সিনেমা, ওখানে একটা অভিযান আছে, একটা অ্যাডভেঞ্চার আছে, বাট সেটা 70s এ শুট করা, খুব ইন্টারেস্টিং একটা ফিল্ম। আমাদের রিসেন্ট আমি মন্দার দেখছিলাম একটা সিরিজ, এটা অনির্বাণ চক্রবর্তী করেছিলেন, খুব সুন্দর একটা সিরিজের কথা বলতে পারি। বাংলাদেশি সিরিজ তো সবাই জানেন, এর জন্য বাংলাদেশ সিরিজের কথা খুব বেশি বলছি না, কারণ এগুলো আমরা সবাই পছন্দ করি বা দেখছি। রিসেন্ট যে কাজগুলো খুবই ভালো কাজ হচ্ছে, সো সিরিজে আপনার একটু হইচই বা আমাদের চরকির যে ইগুলো আছে প্ল্যাটফর্মে, যে সিরিজগুলো আছে, আমি অন্যকে কথা বলতে পারি। হ্যাঁ, অসাধারণ একটা সিরিজ, চাইলে দেখতে পারেন, খুবই ভালো। কাইজার খুব ভালো হয়েছিল, মানে যদি রিসেন্ট টাইমে কাজগুলোর কথা, আমার কাজগুলো তো জানেনি, আলাদা ভাবে না বলি। তো সেইভাবে আমি আমার একটা ফিল্মের কথা বলতে পারি, এটা আমার পছন্দের, আমি জানি দর্শক ওইভাবে করে নাই, বাট শ্যামাকাব্য আমি বারবার যে কোনো জায়গায় বলে সবাইকে দেখানোর চেষ্টা করি, বঙ্গতে শ্যামাকাব্য। তো এই ফিল্মটা একটু কম হয়েছিল, আর রিসেন্ট তো বনলতা সেন চলছে। তো আপাতত এগুলোর কথাই বলছি, বিকজ অফ এগুলো মাথার মধ্যে এখন চলতেছে, বাট আমি শিওর যে
খুব ভালো ভালো ফিল্ম এখন ওয়ার্ল্ড ওয়াইডই খুব ভালো ভালো ফিল্ম প্রডিউস হচ্ছে, সেগুলো একটু কেউ জাস্ট সার্চ করলেই সিনেমা হ্যাঁ, বা সিরিজ পাওয়া বা যাচ্ছে। এর ক্ষেত্রে তারা এটা পেয়ে যাবেন। আমি বরঞ্চ একটা জিনিস সাজেস্ট করতে পারি, পারলে আপনারা থিয়েটার দেখেন, সুযোগ হলে, মানে যারই সুযোগ হবে আমাদের ন্যাশনাল থিয়েটার যেটা শিল্পকলা একাডেমিতে বা যার যে জেলায় থাকেন, যদি তারা ওখানে কোনো থিয়েটার হয় তাহলে সেটা পথনাটক হোক বা থিয়েটার হোক, আমি তাদেরকে একটু ইনফ্লুয়েন্স করতে চাই। থিয়েটার প্লে যতটুকু হোক, আমি আগের মতো যদিও এখন খুব কমে গেছে, বাট স্টিল আমি ইনফ্লুয়েন্স করবো যে থিয়েটার প্লের এক্সপিরিয়েন্স অন্যরকম, লাইভ পারফরমেন্স সামনে দেখতে পাওয়াটা একটা অন্যরকম অভিজ্ঞতা, মানে এটা এক্সপিরিয়েন্স করা উচিত যে কোনো মানুষের, যে সামনে আপনি বসে আছেন, আপনার সামনে কেউ একজন গল্প বলছে আর আপনি সেই গল্পটা বিশ্বাস করছেন, আপনি জানেন ওটা ফেক বাট স্টিল আপনি বিশ্বাস করছেন। এই যে গল্পের মধ্যে ঢুকে যাওয়া, একদম লাইভ পারফরমেন্স দেখতে পারা, সেটা থিয়েটার হোক বা ডান্স প্রোগ্রাম হোক, চাইলে দেখতে পারেন, মানে আমি ইনফ্লুয়েন্স করবো অনেক। ওকে, আপনার ব্যক্তিগত জীবনে আমাদের আসলে খুব বেশি কথা হয় নাই, আমি ওই দিকে খুব বেশি যাবও না, বাট স্টিল মানে আপনার হচ্ছে আপনার সিনেমা বানানো, দেখা, অভিনয় করা, এগুলো বাদ দিয়ে আপনার সময়গুলো কারা নিচ্ছে? আমার সময়গুলো যারাই নিচ্ছে, আমার সময়গুলো প্রচুর এখনো, ওই যে আমি সারাক্ষণ এর মধ্যেই বাস করি আসলে। আমার কাজ যেটা, ওই কাজের জিনিসগুলি আসলে সারাক্ষণ আমি হয় প্রচুর পলিটিক্যাল রাইটিং দেখি, পড়ি আর কি, বা হিস্ট্রিক্যাল রাইট আপ গুলো আমি অনেক বেশি, হিস্ট্রি আমার ভাল লাগে, সো হিস্ট্রি পড়ার চেষ্টা করি, বা সমসাময়িক কন্টেম্পোরারি অনেক ইস্যুজ ক্রিয়েট হচ্ছে, বা অনেক থট প্রসেস, নতুন নতুন থট প্রসেস মানুষের রাইটিং এ পাই আমি এখনকার ফেসবুকে। আমি জানি না বাকিরা কিভাবে ইউজ করে, বাট আমার ফেসবুক ইউজ করার পিছনে সবচেয়ে বড় কারণ হচ্ছে যে নানা রকম রাইটারের লেখা পড়তে পারি আমি, এবং সেটা হয়তো ওই রকম হয়তো পরিচিত না কেউ। সো রাইটিং আপনার টাইম নিচ্ছে, আর কি টাইম নিচ্ছে? রাইটিং টাইম নিচ্ছে, আমার সিনেমা টাইম নিচ্ছে, আমার কাজের নতুন কাজ কি করব সেগুলো টাইম নিচ্ছে। আপনি যেদিকে যেতে চাচ্ছেন আমি যেতে চাচ্ছি না, তো ওই টাইমটা আছে অ্যাজ ইউজুয়াল। এই প্রত্যেক হিউম্যান বিং এর জন্য যা যা দরকার, যতটুকু টাইম দরকার, ওইটা আসলে সামহাও আমার ব্যক্তি মানুষগুলো অনেক মন খারাপ করে, কিন্তু তারা আসলে মেনেই নিছে আমার অবস্থানগত জায়গা, কারণ অনেক বেশি আমি এর মধ্যেই থাকি, এই ঘোরের মধ্যেই থাকি। সো বেশিরভাগ সময় আসলে এরা নেয়, ওরা খুব বেশি কম টাইম পায় আসলে আমার। ওকে, সো আমার আসলে আর আপনার কাছে প্রশ্ন করার মতো যে লিস্ট ছিল সেই লিস্ট শেষ হয়ে গেছে, বাট এটা আজীবনের জন্য শেষ হয় নাই। নেক্সট আমরা হয়তো আবার বসবো, আপনার সাথে গল্প করে অনেক ভালো লাগলো, অ্যান্ড ভেরি ইনসাইটফুল। আপনি আসলেই নায়ক, যেটা আমরা মনে করি। আপনি খুব ভালো বক্তাও বটে। সো থ্যাংক ইউ সো মাচ ফর কামিং হিয়ার, এন্ড হোপফুলি আমরা নেক্সট আরেকদিন বসবো আপনার সাথে। হ্যাঁ, নিশ্চয়ই। আর আমি হিরো না, হিরো আসলে আমাদের ফ্রিডম ফাইটার, আমাদের কৃষক, আমাদের ডাক্তার যারা আছেন, বা আমাদের যারা মানে আমাদের সোসাইটিতে যারা কন্ট্রিবিউশন করছেন, আমরাও কন্ট্রিবিউশন করি, বাট আমাকে নিজেকে হিরো হিসেবে আমি পোর্ট্রে করতে চাই না। আমি একজন এন্টারটেইনার, অভিনেতা হওয়ার চেষ্টা করছি। সো আমাকে এই পডকাস্টে ডাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করছি আপনার সাথে কথা বলে আমার খুব ভালো লেগেছে। আমরা গতানুগতিক আলাপ করার চেয়ে একটু নানা রকম আলাপ করেছি, সেটা আমিও চাই যে আপনারা এটা আরো বেশি ছড়ান, মানে আরো বেশি কথা বলেন পিপলের সাথে। নানা রকম পিপল আছে আমাদের এখানে, নানা রকম মাধ্যমের পিপল আছেন, তাদের সাথে আমি জানি আপনারা তাদের সাথে কথা বলছেন। সো আমি শিওর যে এটা জেনারেশনের জন্য খুব ইম্পর্টেন্ট, যে তাদের সময়ে তাদের চারপাশটা কেমন, তাদের চারপাশের লোকজন কেমন, সেই ইনসাইটফুল থট প্রসেস গুলো তারা যেন একটু নিজের মধ্যে নেন, এবং আমি শিওর যে আপনারা যে কন্ট্রিবিউশনটা করছেন সেটা জেনারেশনের জন্য কাজে লাগবে। থ্যাংক ইউ ভাইয়া।